বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট পৌরনীতি ও নাগরিকতা, এই সাবজেক্টের ধারাবাহিকভাবে আমি সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি। আজকে অধ্যায় চতুর্থ, যে অধ্যায়টির নাম হচ্ছে রাষ্ট্র ও সরকারি ব্যবস্থা। এই অধ্যায়টা সাজেশন উপস্থাপনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, একটা প্রশ্ন 100% পরীক্ষার মধ্যে থাকবে। সুতরাং এই অধ্যায়কে স্কিপ করার কোনো স্কোপ নেই। এই অধ্যায় অবশ্যই আপনাদেরকে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। তো ভালোভাবে পড়ার আগে আপনাদেরকে আমি ট্রিক্স দিয়ে দিই। এই অধ্যায়টা পড়ার জন্য আপনি গাইড বই ফলো করবেন না। আমি বারবার বলি আপনাদেরকে, গাইড বই থেকে যদি আপনি প্রশ্নর উত্তর আনসার করার চেষ্টা করেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন। কারণ গাইড বইয়ের মধ্যে কমপক্ষে 50-60টা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। তবে আপনাদেরকে আমি বলে রাখি, 50টা না 100টা প্রশ্ন যদি গাইডের মধ্যে পেয়ে যান, এই যে 6টা প্রশ্ন আপনাদের সামনে দিয়েছি, এই 6টা প্রশ্নকে এসে 100টা প্রশ্ন তৈরি করেছে, আর কিছু না। সুতরাং আপনার কর্তব্য বা আপনার দায়িত্ব হবে গাইড বইকে সামনে না রেখে আপনি মেইন বই থেকে আপনার প্রশ্ন অনুযায়ী নোট তৈরি করে নেবেন। আর এই নোটটা আপনি বারবার পড়বেন। দেখবেন যে এই নোট অনুযায়ী পড়ার পরে আপনার সামনে যত প্রশ্ন বিগত বোর্ডে এসেছে সব প্রশ্নের উত্তর আপনার জানা। কারণ মেইন বইয়ের মধ্যে যে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে সেই প্রশ্নটাকেই গাইডের মধ্যে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে উত্তরটাকে বোর্ড করা হয়েছে বা উত্তরটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তো আপনি কেন এক প্রশ্নকে কেন আপনি বিভিন্নভাবে শিখবেন? আমার পরামর্শ থাকবে আপনাকে গাইডের মধ্যে মেইন বইয়ের মধ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই মেইন বইটাকে আপনি করে অনুধাবন করে যে কোনো প্রশ্নের উত্তর আপনি গাইড বই না মেইন বই থেকে আপনি উপস্থাপন করতে পারবেন। এবং এটা হবে আপনার জন্য A+ পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি যে গাইড বই ফলো না করে আপনি মেইন বইটাকে ফলো করবেন। মেইন বই থেকে আনসারটা আগে রেডি করবেন, এটা নোট খাতা তৈরি করবেন। সেই নোট খাতা অনুযায়ী আপনি পরীক্ষার যাওয়ার আগের দিন পর্যন্ত বইটার মধ্যে যে নোট করেছেন অধ্যায়ভিত্তিক, সেই অধ্যায়ভিত্তিক আপনি প্রশ্নগুলা 1-2বার পড়ে যাবেন, ইনশাআল্লাহ অনায়াসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবেন। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই অধ্যায়টা বারবার বলতেছি, এই অধ্যায়টা স্কিপ করার কোনো সুযোগ নেই। এটা থেকে 100% আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। তো আর কথা না বাড়িয়ে আমি প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও। অর্থাৎ আপনাকে বলতে পারে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও, অথবা বলতে পারে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও, অথবা বলতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও, অথবা বলতে পারে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও। এখানে আমি 4টা নিয়ে এসেছি। তো মূলত 4টা প্রশ্ন একসাথে আসবে না, হয়তো একটা আসবে, অথবা বড় জোর 2টা। 4 মার্কের জন্য যদি হয় তাহলে 2টা প্রশ্ন আসতে পারে, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা সামাজিকতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা দাও। এভাবে 2টা একত্রিত করে আসতে পারে, অথবা 3 মার্কের জন্য যদি হয় তাহলে একটাই আসবে। তো এই ছিল প্রথম প্রশ্ন। এই যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অথবা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অথবা একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটা এইগুলোর টপিক অনুযায়ী আপনার মেন বইয়ের মধ্যে খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি প্রয়োজনে একটু শর্ট করে নোট করে নেবেন। মানে নোট করতে গিয়ে আপনার প্রয়োজনীয় যে লাইনগুলো আছে সেই লাইনগুলো তুলে একটা খাতার মধ্যে নোট করে নেবেন। দেখুন তেমন একটা কঠিন কিছু না, খুবই সহজ এগুলা। তো এই ছিল প্রথম প্রশ্ন, এবং প্রথম প্রশ্নের উত্তরটা কীভাবে শিখবেন তার ধারণা। প্রশ্ন নম্বর 2, এককেন্দ্রিক সরকারের ধরন এবং যুক্তরাষ্ট্রীয় সরকারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এককেন্দ্রিক সরকারের ধরনটা কীভাবে হবে আর যুক্তরাষ্ট্রীয় সরকারি ব্যবস্থাটা কী হবে। মানে কয়েকটা রাষ্ট্র, মানে কয়েকটা বিভাগ একত্রিত হয়ে যুক্ত হয়ে যে রাষ্ট্র সরকারি ব্যবস্থা হয় সেটার ধরন আলোচনা করার কথা বলা হতে পারে। এটা 3 বা 4 মার্কের জন্য আপনার এই প্রশ্নটা আসতে পারে। তো প্রশ্ন নম্বর 3 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিক সুবিধা বেশি বিদ্যমান। আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক একটা দেশ, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের সুবিধা বেশি, এই উক্তিটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। তো খুবই সুন্দর করে আপনাদের মেন বইয়ের মধ্যে এটা দেওয়া হয়েছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিক সুবিধাটা বেশি, এই যে কথাটা, এই কথাটা কিভাবে সঠিক সেই উক্তিটার বিশ্লেষণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য আপনাকে বলা হতে পারে, এটাও আপনি নোট করে নেবেন। প্রশ্ন নম্বর 4, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বোৎকৃষ্ট পন্থা বা পদ্ধতি, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটার মধ্যে আপনার পড়া হয়ে যাবে, সুতরাং মূলত 3 এবং 4 একই ধরনের প্রশ্ন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বোৎকৃষ্ট, এই উক্তিটির তাৎপর্য, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর মূলত একই প্রশ্ন। উপস্থাপনাটা জাস্ট একটু ভিন্ন আকারে হতে পারে, আর কিছু না। প্রশ্ন নম্বর 5, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের অধিকাংশ দেশে প্রচলিত বা অধিক জনপ্রিয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করে। একটা আলাদা একটা প্রশ্ন, মানে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থাটা বিশ্বের অধিকাংশ দেশে প্রচলিত রয়েছে অথবা অধিক জনপ্রিয়, এই উক্তিটির তাৎপর্য নিরূপণ করার কথা বলা হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকারি ব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করো। তো রাষ্ট্র ও সরকারি ব্যবস্থা অধ্যায় 4-এর মধ্যে যে প্রশ্নগুলা আমি নিয়ে এসেছি, আপনারা যদি এই প্রশ্নগুলার আনসার নিজেরা তৈরি করতে পারেন, তাহলে আমি বিনা দ্বিধায় বলতে পারি 3 এবং 4 মার্ক, অর্থাৎ 7 মার্কের জন্য গ এবং গয়ের জন্য যে প্রশ্ন যে কোনো বোর্ডের মধ্যে আপনাকে প্রশ্ন করা হোক না কেন, অবশ্যই আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, বিগত বছর আপনি যে বছরের পরীক্ষার্থী, তার আগের বছর এখান থেকে যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা আপনি বাদ দিতে পারেন, কারণ এই প্রশ্নটা রিপিট হবে না। তো যদি বাদ দেন, 2টা প্রশ্ন বাদ চলে যাবে, তাহলে থাকবে কয়টা? 4টা প্রশ্ন। তো এই ছিল রাষ্ট্র এবং সরকারি ব্যবস্থা অধ্যায়ের প্রশ্ন। আশা করি আপনাদের এই সাজেশনের মাধ্যমে অনেক কল্যাণ হবে, লেখাপড়ার সহজ হবে। তো এভাবে যদি সহজভাবে আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।